দীর্ঘ ২ দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য কেমন ছিল, তার বক্তব্য কতটুকু রাজনৈতিক ছিল এবং কতটুকু সুষ্ঠু ধারার রাজনীতিকে সমর্থিত ছিল, সেটি নিয়ে কথা বলার অবশ্যই রয়েছে। কারণ বাংলাদেশের রাজনীতি অঙ্গনে যারা জড়িয়ে যান কিংবা রাজনৈতিক শীর্ষ নেতা হয়ে যান, তারা কিন্তু আর নিজস্ব থাকেন না। তখন তিনি বাংলাদেশের জনগণের তার প্রতি যে আগ্রহ, সেটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। তারেক রহমানের আজকের এই সাক্ষাৎকারটি আমরা দেখলাম, দেখে যেটি মনে হলো, তিনি অত্যন্ত চমৎকারভাবে এবং একজন পরিপক্ক রাজনীতিক হিসেবে পরিচয় দিয়েছেন। তার প্রতিটি বক্তব্য, প্রতিটি কথামালা, প্রতিটি বাক্য ছিল অত্যন্ত গুছালো। এমনটা আপনি বলতে পারেন যে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা যারা কথাবার্তা বলেন, তাদের উপদেষ্টা থাকে কিংবা তারা ট্রেন নেন বিভিন্ন জায়গা থেকে, এমনটা হতেও পারে। তারেক রহমান সাহেবের বক্তব্য কিংবা তার এই সাক্ষাৎকারটি আজ মানুষকে সেটি বলতে বাধ্য করছে যে তারেক রহমানের এই বক্তব্য অত্যন্ত চমৎকার এবং রাজনৈতিক হয়েছে। বিবিসি বাংলার দুজন সাংবাদিক তারা চেষ্টা করেছিলেন কিছু বিতর্ক বিষয় তার মুখ থেকে বের করা। মূলত মানুষের মুখ থেকে কথাগুলো বের করা সহজ হয়, কিন্তু কিন্তু পেট থেকে বের করাটা খুব কঠিন। এই পেট থেকে বের করার দায়িত্ব কিন্তু সাংবাদিকরা নেন, আমরা বিভিন্ন সময় দেখেছি। এই যে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের বিতর্ক কিংবা একদল আরেক দলের সঙ্গে এই যে ঝামেলায় জড়িয়ে যায়, সেটি মূলত গণমাধ্যম থেকেই তৈরি হয়, আর সেটি সাংবাদিকদের অনেকটা অবদান রয়েছে। কিন্তু এক্ষেত্রে তারেক রহমান ভিন্ন। তার কাছ থেকে বেশ কিছু বিতর্কিত বিষয় আদায় করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিবিসি বাংলার দুজন স্বনামধন্য সাংবাদিকরা। তার ব্যক্তিগত বিষয়, রাজনৈতিক বিষয়, আওয়ামী লীগ, জামায়াত, ডাকসু এবং কি তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। প্রত্যেকটির চমৎকার জবাব তিনি দিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাকে যে মাস্টার মাইন্ড বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের, সেটিকেও তিনি অস্বীকৃতি জানিয়েছেন এবং তিনি বলেছেন এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সকল মানুষের অংশগ্রহণে হয়েছে। এখানে ছাত্র জনতা, শিশু, কিশোর, নারী, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সকলের কথা তিনি অবদান স্বীকার করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের কথা তিনি স্বীকার করেছেন। এই যে বিষয়টি, সেটি খুবই চমৎকার ছিল। তারপরে তাকে বলা হয়েছিল, আপনি কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন? তিনি বলেছেন করবেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রধানমন্ত্রী হবেন কিনা না, তিনি সাফ জানিয়ে দিয়েছেন এটি তার দলের বিষয়, এটি তার আগামী রাজনীতির বিষয়, এতে তার কোনো হাত নেই। এটি রাজনৈতিক কৌশল অসাধারণ হয়েছে। তাছাড়া বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ উঠে এসেছে, তিনি কি রাজনীতিতে থাকবেন কিংবা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো রকম ভূমিকা রাখবেন কিনা না। তিনি বেগম জিয়ার এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য অবদানকে তুলে ধরে বলেছেন যে বেগম জিয়া সুস্থ থাকলে সেটি রাজনীতি বলে দেবে, তবে এখন পর্যন্ত সেটি নিশ্চিত নয়। তার মানে হচ্ছে বেগম জিয়ার সন্তান তারেক জিয়া শুধুমাত্র সন্তান হিসেবে তিনি বক্তব্য রাখেননি, ওই দিন তিনি বেগম জিয়ার যে সত্যিকারের অবদান বাংলাদেশের জন্য সেটি তিনি তুলে ধরেছেন। তবে শেখ হাসিনার মতো মায়া কান্না কিংবা শুধুমাত্র নিজের পরিবার 14 গোষ্ঠী নিয়ে বক্তব্য দিয়ে মিনিটের পর মিনিট নষ্ট করার মতো কোনো ধরনের কাজ তারেক জিয়া করেননি। বরঞ্চ তারেক জিয়াকে বিবিসি বাংলার সাংবাদিক সরাসরি প্রশ্ন করেছেন এমনটা যে, এই যে আপনার বাবা প্রতিষ্ঠা করলেন, আপনার মা হলেন এই দলের প্রধান, তারপর আপনি হলেন, আগামীতে কি হবে? এটি মূলত ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ছিল। সেটি তারেক রহমান বুঝতে পেরেছেন। বুঝে তিনি বলছেন, যদি আপনি আমাকে ইঙ্গিত করে বলেন তাহলে আমি বলবো যে একজন ডাক্তার সন্তান ডাক্তার হতে পারে, আইনজীবীর সন্তান আইনজীবী হতে পারে, আর রাজনীতিবিদদের সন্তান রাজনীতি করতে পারে। তবে সফল হওয়া বা সফল না হওয়া সেটা নির্ভর করে তার কাজের উপরে। তিনি এও বলেছেন যে আমি তো শুধুমাত্র একজন সন্তান হিসেবে এখানে আসিনি। তিনি বলতে চাচ্ছেন তার উপর যে জেল জুলুম নির্যাতন করা হয়েছে সেটি তিনি তুলে ধরে বলেছেন যে আমি তো রাজনীতিতে সকল ধাপ পার হয়ে এসেছি। এটি তার অত্যন্ত চমৎকার বক্তব্য। আর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিষয়, সেটি এখানে একটা বিষয় ভুলে গিয়েছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে আমরা সকলে সহযোগিতা করেছি, কখনো তিনি বলেন নাই যে আমি এখান থেকে যোগাযোগ করেছি, সহযোগিতা করেছি। এই বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জামায়াত আলাদাভাবে অংশগ্রহণ করে, আলাদাভাবে জোট গঠন করে, তাহলে এটার ব্যাপারে আপনার মন্তব্য কি জানতে চাইলে তিনি বলেছেন যে সকল রাজনৈতিক দল তারা আলাদাভাবে জোট করতে পারে, দল করতে পারে, আলাদাভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, আলাদা জোটগতভাবে জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করতে পারে, সেটা
তে কোনো বিষয় না, উদ্বেগেরও বিষয় নয় বলে তিনি জানিয়েছেন। তাছাড়া এই যে আওয়ামী লীগের 24-এর অপরাধসমূহ 71-এ জামায়াতের প্রসঙ্গ টেনে আনা হয়েছিল, তিনি 24-এর ব্যাপারে সুস্পষ্ট বলেছেন যে আইন অনুযায়ী যেটা হওয়ার হবে। আর 71-এর বিষয়ে তিনি বলেছেন সেটা তো আমি জানি না, সেটা আপনার জামাতকে জিজ্ঞেস করুন। এই যে তার চতুরতা কিংবা এই যে কৌশল, সেটি বাংলাদেশের রাজনীতিতে অনেক অনেক বেশি পজিটিভ প্রতিক্রিয়া ফেলবে, কারণ তিনি কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা থেকে কিছু বলেন না, কোনো বিতর্কিত বিষয়, কোনো অপ্রাসঙ্গিক কথা বলেননি। 24-এর বিষয় সুস্পষ্ট, তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিচারের যে ব্যাপারটা তাকে জিজ্ঞেস করা হলো বা আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়টি টেনে আনা হলো, তিনি যে আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারের আগে আওয়ামী লীগের যে অপরাধসমূহ সেগুলো তো বিচার করতে হবে। বিচারের ব্যাপারে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এই যে মানুষ গড়ে ঘুমাতে পারলো না, খাইতে পারলো না, ঘুমাইতে পারলো না, থাকতে পারলো না, কত কিছু নির্যাতন হলো, গড় থেকে বিতাড়িত হলো, বাসা থেকে বিতাড়িত হলো, দেশ থেকে বিতাড়িত হলো, এগুলোর তো শাস্তি হতে হবে। তিনি তার নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন টেনে এনে বলেছেন যে এই যে সকল নির্যাতন তাদের উপর করা হয়েছে সেগুলো তো বিচার করতে হবে। মানুষের উপর নির্যাতন, মানুষের ভোটাধিকার, গণ অধিকার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, তারপরও যদি তাদের বিচার না হয় সেটি হবে বরঞ্চ প্রশ্নবিদ্ধ। তিনি বিচারের বেলায় সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে তার দলের নেতাকর্মীরা যে অপরাধ সমূহে জড়িয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তাদের কিংবা তারেক রহমানের অবস্থান কি, তিনি বলেছেন যে ইতোমধ্যে আমরা প্রায় 7,000-এর মতো বহিষ্কার করেছি। এর মধ্যে আছে এই অপরাধ সমূহ আছে, আইন যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেক কিছু রয়েছে। তবে তিনি বলেছেন যে তার দল এ ব্যাপারে খুবই কঠোর এবং তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং তিনি আগামীতে আরও নেবেন। এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি তার দল সরকার গঠন করে, তাহলে কি তারা এককভাবে সরকার গঠন করবেন? তিনি বলেছেন যে এক্ষেত্রে আমরা যে সকল 64টি দল বিগত আওয়ামী লীগের আমলে আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা মাঠে ছিলাম, আমরা রাজনীতি একসঙ্গে করেছি, সকলের সঙ্গে না হলেও কিছু সংখ্যক মানুষকে নিয়ে আমরা একটি সরকার গঠন করব। তিনি এও বলেছেন এই যে 27 দফার প্রথমে ছিল বিএনপির, সেটি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে 31 দফা দেয়া হয়েছে। তার মানে হচ্ছে এই যে বিএনপির 31 দফা, সেটি শুধু বিএনপির নয়, তিনি বলতে চাচ্ছেন এটি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিএনপি ঘোষণা করেছে। তার এই আজকের এই বক্তব্য, যেটি প্রথম পর্বের সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের ধূম্রজাল সৃষ্টি হওয়া কিংবা কোনো ধরনের বিভাজনের প্রশ্নে ওঠে না, বরঞ্চ তিনি অনেকটা গণতন্ত্রকামী মানুষের যে আকাঙ্ক্ষা যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তার সুন্দরভাবে রাজনীতি করতে পারবে, সকল মানুষ তার মতামত ব্যক্ত করতে পারবে, সাংবাদিকরা তার মন যেভাবে চাইবে সেভাবে সে প্রশ্ন করতে পারবে, এই সব কিছু এখানে ফুটে উঠেছে। সাংবাদিকরা তাকে তিক্ত প্রশ্ন করেছে, কিন্তু তিনি সহজ ভাষায় জবাব দিয়েছেন। কখনো কখনো হেসেছেন, কখনো কখনো তিনি কঠোর হয়ে এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। আবার তিনি এই যে বিভিন্ন সময় তাকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হতো, পারিবারিক সূত্রে তিনি নেতা হয়েছেন, এসবেরও তিনি জবাব দিয়েছেন খুবই সুন্দরভাবে। জামায়াতের ব্যাপারে সুন্দর জবাব দিয়েছেন। বিশেষ করে এই যে বাংলাদেশে বিএনপির বর্তমান কয়েকজন নেতা রাজনৈতিক বিভাজন তৈরি করছেন, সেই প্রসঙ্গ টানা হয়েছিল বিবিসি বাংলার ওই সাক্ষাৎকারে। তিনি বলেছেন এটা প্রয়োজন নেই, বরঞ্চ সকল রাজনৈতিক দল তার নিজস্ব রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। এই যে কথাগুলো, এটি হচ্ছে একটা পজিটিভ সাইন বাংলাদেশের জন্য। বাংলাদেশের আগামী রাজনীতি হবে ঐক্যবদ্ধ রাজনীতি এবং বাংলাদেশের স্বার্থে সকল রাজনৈতিক দল এক ও অভিন্ন থাকবে, এটি হয়তো তিনি বার্তা দিয়েছেন আজ। দেখা যাক আগামীকাল তিনি কি বলেন। আজ পর্যন্ত তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষা এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক সুস্পষ্ট বার্তা দিয়েছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।